নমস্কার, আমি দিয়া। শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। চিত্তরঞ্জনে রেলের বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হলো মার্কেটের অবৈধ ১৪৫টি দোকান। আবাসের ঘর পাওয়ার জন্য দেওয়া টাকা ফেরত চাইতে গিয়ে টিএমসি নেতার মারে মৃত্যু বৃদ্ধের। ১০ মাস পর নিজের অফিসে ফিরছেন আরাবুল, সিঁদুরে মেঘ দেখছে ভাঙর। আর কেপি নয়, বাহিনীর সব গাড়িতে লিখতে হবে কলকাতা পুলিশ, নির্দেশ লালবাজারের। দিল্লির বিধানসভা নির্বাচনে একাই লড়বে আপ, কেজরির ঘোষণায় অস্বস্তিতে ইন্ডিয়া। রানীগঞ্জের শিল্পতালুকের দূষণ নিয়ে কড়া হুঁশিয়ারি, কারখানা ও গ্রাম পরিদর্শনে আসানসোলের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। তেলেঙ্গানায় পুলিশের এনকাউন্টারে খতম ৭ মাওবাদী, উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র। রবিবাসরীয় সকালে নলহাটিতে রেল অবরোধ, থমকে গেল বন্দে ভারত সহ একাধিক ট্রেন। ধর্মঘট ঘোষণার পরই লুকিয়ে ভিন রাজ্যে আলু পাচারের চেষ্টা, পর্দাফাঁস বারাবণীতে। তামিলনাড়ুতে তুমুল তাণ্ডব ঘূর্ণিঝড় ফেঞ্জালের, মৃত ৩, বন্যা কবলিত একাধিক এলাকা। ঢাকার রাস্তায় ভারতীয় পরিচয় দিতেই বাংলাদেশে ভয়ঙ্কর পরিণতি, বেলঘড়িয়ার যুবকের, কথাটুকুও বলতে পারছেন না। টানা ৫ মাস বাড়ল এলপিজি গ্যাসের দাম, কলকাতায় সবচেয়ে বেশি। জেনে নিন কত। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। এবারে আসছি বিস্তারিত খবরে। শেষ পর্যন্ত পশ্চিম বর্ধমান জেলার রেল শহর চিত্তরঞ্জনের সবচেয়ে বড় ও প্রধান বাজার আমলাদহি মার্কেটে বেআইনি দোকান ভাঙতে বুলডোজার চালালো রেল। এই মার্কেটের ১৪৫টি দোকান ভেঙে গুড়িয়ে দিল রেল। এই অভিযানের একেবারে শুরুতেই রেলের তরফে বাস দাঁড় করিয়ে রাস্তা বন্ধ করে দেওয়া হয়। তারপর দোকান ভাঙতে চলে একের পর এক বুলডোজার। রেলের এই অভিযানের ফলে কিছু মানুষের চোখের জল যেমন পড়ল, তার সঙ্গে তাদের আর্তনাদের সাক্ষী থাকলো চিত্তরঞ্জন। এদিনের এই উচ্ছেদ পর্ব চালানোর জন্য প্রায় যুদ্ধকালীন এবং আঁতোসাঁটো ব্যবস্থা রেখেছিল রেল। উচ্ছেদ পর্ব সামাল দিতে এলাকায় ছিলেন আরপিএফ এর ৯ জন ইন্সপেক্টর, ৪০ জন কর্মী, ২ জন মহিলা ইন্সপেক্টর, ৭ জন মহিলা আরপিএফ, ২৪ জন রেলের আইওডব্লিউ দফতরের অফিসার ও কর্মীরা। রেলের তরফে আনা ৪টি বুলডোজার ভেঙে গুড়িয়ে দেয় ৩০-৪০ বছর ধরে এই আমলাদহি মার্কেটে ব্যবসা চালিয়ে যাওয়া দোকানগুলি। অন্যদিনের মতো কোনো দোকানদার বা ব্যবসায়ী সকালে উনুন ধরিয়ে চা, রুটি, কচুরি তৈরি করছিলেন। কেউ আবার সামান্য শীতের জিনিস নিয়ে বসেছিলেন দোকানে। তবে এদিন কোনো প্রতিরোধ ছাড়াই সেই সব কিছু ভেঙে গুড়িয়ে দিল রেলের বুলডোজার। এই বাজারে মোট ২৩৬টি অস্থায়ী দোকান আছে বলে জানান আন্দোলনকারী দোকানদারদের পক্ষে বিল্টু ঠাকুর। এদিন তার দোকানও ভাঙা হয় বলে জানিয়েছেন। এদিন ভাঙা হয় তার মতো অনেক ব্যবসায়ের দোকান, যারা গত ৩-৪ দশক ধরে কেউ কাপড়, রেডিমেড, খাবার বা অন্য কিছুর ব্যবসা করছিলেন। বাকি যে দোকানগুলি এখনো রইল, সেগুলিও শীঘ্রই ভেঙে দেওয়া হবে বলে রেলের তরফে বলে দেওয়া হয়েছে। এর আগেই সিমজুরি ও ফতেপুর এলাকাতেও একইভাবে অবৈধ দোকানগুলি উচ্ছেদ করে রেল। আবাস যোজনায় ঘর পাইয়ে দেবার কথা দিয়ে টাকা নিয়েছিলেন তৃণমূল নেতা, কিন্তু তালিকায় নাম ওঠেনি। এরপর তৃণমূল নেতার কাছে টাকা ফেরত চাইতে গিয়ে প্রাণটাই খোয়ালেন এক ব্যক্তি। ঘটনা মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের। তৃণমূল নেতার মারে আহত ব্যক্তির মৃত্যু হয়েছে কলকাতার ডাক্তার নীলরতন সরকার মেডিকেল কলেজে। অভিযোগ, ২০১৮ সালে আবাস যোজনার তালিকায় নাম তোলার জন্য স্থানীয় তৃণমূল নেতা আব্দুল লতিফ ওরফে মিঠুন কালুর কাছ থেকে ৫,০০০ টাকা নেন। নতুন সমীক্ষায় নাম না থাকায় শনিবার রাতে টাকা ফেরত চাইতে গেলে বৎসার সময় মিঠুন আতিউরকে মারধর করে। আহত অবস্থায় প্রথমে জঙ্গিপুর হাসপাতাল, পরে কলকাতার এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হলেও রবিবার আতিউরের মৃত্যু হয়। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় কংগ্রেস, সিপিএম এবং গ্রামবাসীরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। প্রদেশ কংগ্রেসের সদস্য রেশমি বিবি অভিযোগ করেন, আবাস যোজনার তালিকায় ব্যাপক দুর্নীতি হয়েছে। তৃণমূল নেতারা টাকা নিয়ে আত্মীয়দের নাম তুলেছেন। আমরা দোষীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য শেতাবুল ইসলাম অবশ্য দাবি করেছেন, এই ঘটনার সঙ্গে অভিযুক্ত ব্যক্তির কোনো তৃণমূলের যোগ নেই। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং এলাকায় উত্তেজনা বজায় রেখেছে। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা আমাদের বীরভূম নিউজ টিভি চ্যানেলটিকে দেখছেন, দয়া করে ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে আপনার জেলার নাম শেয়ার করুন। আপনি কি ধরনের খবর শুনতে চান তাও জানিয়ে দিন। আপনাদের ভালোবাসা আমাদের শক্তি, তাই আমাদের সাপোর্ট করতে ভুলবেন না। ধন্যবাদ। পুলিশের নিরাপত্তায় সোমবার ভাঙড় ২ নম্বর পঞ্চায়েত সমিতিতে যাবেন আরাবুল ইসলাম। কোর্টের নির্দেশে পুলিশ পাহারায় সপ্তাহে ২ দিন তিনি বিডিও অফিসে থাকবেন। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে গ্রেফতার হওয়া আরাবুল ইসলাম পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার পর ভাঙড়ের বিজয়গঞ্জ বাজার এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। আইএসএফ কর্মী মহিউদ্দিন মোল্লা খুন হন এবং আরাবুলের নাম জড়ানো হয়। তাকে বেশ কিছুদিন পরে কলকাতা পুলিশ গ্রেফতার করে।
5 মাস জেলবন্দি থাকার পর 2রা জুলাই জামিন পান আরাবুল। জামিন পাওয়ার পর দল তাকে ভাঙড় 2 নম্বর ব্লক তৃণমূলের কনভেনার পদ থেকে সরিয়ে দেয়। এরপর 9 জুন সোনালী বাছারকে পঞ্চায়েত সমিতির সহ সভাপতি এবং কার্যকারী সভাপতি করা হয়। এছাড়া আরাবুলের নামাঙ্কিত পঞ্চায়েত বোর্ডও খুলে ফেলা হয়। তবে বিজয়গঞ্জ বাজার থানায় ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকার কারণে 5 মাস ধরে পঞ্চায়েত সমিতির বাইরে ছিলেন আরাবুল। অবশেষে তিনি ফের পঞ্চায়েত সমিতিতে ফিরেছেন। তবে তার বিরুদ্ধে শওকত মোল্লা ও তার সহযোগীরা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চাইছে, আর এতে ঝামেলা হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে ভাঙড়ের এলাকা জুড়ে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে। সকলের নজর সোমবারের ঘটনাটির দিকে। কলকাতা পুলিশের নিজস্ব গাড়ি হোক বা ভাড়া করা গাড়ি, তাতে সংক্ষিপ্ত আকারে লেখা থাকে কেপি। তবে এবার থেকে কলকাতা পুলিশের গাড়িতে আর কেপি লেখা যাবে না, তার বদলে পুরো কথাটাই লিখতে হবে। অর্থাৎ গাড়িতে লাগানো স্টিকারে লিখতে হবে কলকাতা পুলিশ। লালবাজারের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে বাহিনীর সব গাড়িতে কলকাতা পুলিশ কথাটা পুরোটা লিখতে হবে। এই নির্দেশিকা সমস্ত অতিরিক্ত পুলিশ কমিশনার থেকে শুরু করে ওসিদের জানানো হয়েছে। কেন এই সিদ্ধান্ত শুনুন। লালবাজার সূত্রে জানা গেছে, বহু গাড়ি একসময় কলকাতা পুলিশের ভাড়া নেওয়া হলেও সেগুলিতে এখনো কেপি স্টিকার লাগানো রয়েছে। এই স্টিকারের আড়ালে ট্রাফিক আইন ভাঙা এবং অপরাধমূলক কাজকর্মের অভিযোগ সামনে এসেছে। বিশেষত ইকবালপুর এবং ওয়াটগঞ্জ এলাকায় পুলিশের স্টিকার লাগানো গাড়ি ব্যবহার করে সিবিআই অফিসারের পরিচয়ে অপরাধের ঘটনা ঘটেছে। এই প্রবণতা ঠেকাতে লালবাজার নির্দেশ দিয়েছে, এখন থেকে গাড়িতে পুরো কলকাতা পুলিশ কথাটি স্পষ্টভাবে লেখা থাকবে। পুলিশের মতে এই সিদ্ধান্তের ফলে বিভ্রান্তি কমবে এবং কলকাতা পুলিশের আসল গাড়িগুলো সহজেই চেনা যাবে। যদি এই নির্দেশিকায় কাজ না হয় তবে নাকা চেকিংয়ের সময় কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। 2025 সালের দিল্লি বিধানসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের সঙ্গে জোট নয়, বরং একাই লড়বে আম আদমি পার্টি অর্থাৎ আপ। রবিবার এই ঘোষণা করে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল জানিয়ে দিলেন, দলের প্রতিটি আসনে প্রার্থী দেওয়া হবে। কেজরিওয়ালের এই সিদ্ধান্ত বিরোধী ইন্ডিয়া জোটের জন্য বড় ধাক্কা বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এর আগেও 2024 সালের লোকসভা নির্বাচনে পাঞ্জাব এবং হরিয়ানায় কংগ্রেসের সঙ্গে জোট প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন কেজরি। এবার দিল্লিতেও সেই একই অবস্থান ধরে রাখলেন। দিল্লির 70টি আসনের মধ্যে গতবার 62টি আসনে জয়লাভ করেছিল আপ। তবে এবার লড়াই কঠিন হবে বলে অনুমান। বিজেপির সঙ্গে মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতায় নামার আগে দলের ভরসা নিজেদের শক্তি ও কৌশলের উপরে। ইতিমধ্যেই 11টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে আপ, যেখানে 6টি আসনে বর্তমান বিধায়কদের বাদ দিয়ে নতুন মুখের উপর ভরসা করা হয়েছে। ভোটের দিনক্ষণ এখনও ঠিক না হলে মনে করা হচ্ছে আগামী ফেব্রুয়ারির আগেই এই নির্বাচন অনুষ্ঠিত হবে। কেজরিওয়ালের এই একলা চলো নীতি দিল্লির রাজনৈতিক সমীকরণের নতুন মাত্রা যোগ করেছে। পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জের মঙ্গলপুর শিল্প তালুক থেকে ছড়ানো দূষণে ব্যাপক ক্ষতির সম্মুখীন বক্তানগর এলাকার বাসিন্দারা। দীর্ঘদিন ধরে চলতে থাকা দূষণে স্থানীয় বাসিন্দারা নানান রোগে আক্রান্ত। এই পরিস্থিতিতে দূষণ নিয়ন্ত্রণের দাবিতে সরব হলেন আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। শনিবার সকালে মঙ্গলপুর শিল্প তালুক পরিদর্শনে যান তিনি। 7টি স্পঞ্জ আয়রন কারখানার দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা খতিয়ে দেখে কারখানা কর্তৃপক্ষকে সতর্ক করেন। বিধায়ক স্পষ্ট জানান, আগামী 7 দিনের মধ্যে দূষণ নিয়ন্ত্রণে উপযুক্ত পদক্ষেপ নিতে হবে, অন্যথায় কেন্দ্র সরকারের হস্তক্ষেপ দাবি করবেন। অগ্নিমিত্রা পাল বলেন, শিল্পের উন্নয়ন চাই, তবে দূষণের জন্য মানুষের জীবন বিপন্ন হতে পারে না। কারখানাগুলির মালিকদের কাছে আমি সঠিক জবাব চাই। প্রয়োজনে কেন্দ্র সরকারকে জানিয়ে ব্যবস্থা নিতে বাধ্য করব। এদিকে স্থানীয় বাসিন্দাদের স্বার্থ রক্ষায় ধোয়া হটাও গ্রাম বাঁচাও কমিটি গঠন করা হয়েছে। বিধায়ক আক্রান্ত পরিবারের সঙ্গে দেখা করে দূষণের ভয়াবহ পরিণতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং বাসিন্দাদের পাশে থাকার আশ্বাস দেন। মাওবাদী দমন অভিযানে বড়সড় সাফল্য। তেলেঙ্গানার মুলুগু জেলায় পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে খতম 7 মাওবাদী। নিহত মাওবাদীদের মধ্যে রয়েছে মাও নেতা বদ্রু ওরফে পাপান্না। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, রবিবার ভোরের দিকে তেলেঙ্গানার মুলুগু জেলার চালপাকা বনাঞ্চলে অভিযান চালায় পুলিশ ও নকশাল বিরোধী বিশেষ বাহিনী গ্রেহাউন্ড। তখনই ভোর 5:30 নাগাদ শুরু হয় মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই। মাওবাদী দলটি মুখোমুখি পড়ে যাওয়ার পর আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু তা না মেনে উল্টে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় মাওবাদীরা। এরপরে পুলিশ পাল্টা গুলি চালাতে বাধ্য হয়। ঘটনাস্থল থেকে 2টি AK-47 বন্দুক ছাড়াও অন্যান্য আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ। প্রসঙ্গত, দেশ থেকে মাওবাদীদের নির্মূল করতে কোমর বেঁধে নেমেছে কেন্দ্র। সম্প্রতি এই বিষয়ে বার্তা দিয়ে অমিত শাহ বলেছিলেন, চূড়ান্ত হামলার সময় এসেছে। 2026 সালের মার্চ মাসের মধ্যে আমরা দেশ থেকে মাওবাদ নির্মূল করব। সম্প্রতি নিরাপত্তা বাহিনীর অভিযানে ছত্তিশগড়ের সুকুমায় অন্তত 10 জন মাওবাদীর মৃত্যু হয়েছিল। এবার তেলেঙ্গানায় মৃত্যু হলো 7 মাওবাদীর।
রবিবার সাত সকালে বীরভূমের নলহাটিতে রেল অবরোধ, 3টি ট্রেনের স্টপেজ এবং একটি ট্রেন চালু করার দাবিতে এই বিক্ষোভে সামিল হন নাগরিক মঞ্চ সহ সাধারণ মানুষেরা। আজ সকাল 7:30 থেকে শুরু হয় এই অবরোধ, চলে প্রায় সকাল 9:15 পর্যন্ত। আর এর দরুন ভোগান্তির মুখে পড়েন নিত্যযাত্রীরা। বিক্ষোভে সামিল হয়ে আন্দোলনকারীরা দাবি তোলেন মূলত 3টি ট্রেন উত্তরবঙ্গ এক্সপ্রেস, কুলিক এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যাতে নলহাটিতে স্টপেজ দেয় সেই ব্যবস্থা করা, পাশাপাশি কোভিড কাল থেকে বন্ধ থাকা মালদা টাউন প্যাসেঞ্জার লোকাল পুনরায় চালু করার জন্য বিক্ষোভে আওয়াজ তোলেন তারা। এই অবরোধে সামিল হয়েছিলেন নলহাটির বিধায়ক রাজেন্দ্র প্রসাদ সিংহ। প্রায় 1.5 ঘন্টা যাবৎ চলা এই অবরোধের জেরে বেশ কিছুক্ষণের জন্য থমকে যায় বন্দে ভারত এক্সপ্রেস সহ একাধিক ট্রেন গতি। দীর্ঘক্ষণ ভোগান্তির মুখে পড়তে হয় দূরপাল্লার যাত্রীদেরকেও। এই অবরোধের খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় আরপিএফ। দাবিগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানার আশ্বাস দেওয়া হয়। এরপর সকাল 9:15 নাগাদ উঠে যায় অবরোধ। এই ঘটনার জেরে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক নিখিল চক্রবর্তী জানান, নলহাটিতে একটি অবরোধ কর্মসূচি হয়েছিল, ফলত একটি ট্রেন বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল। আসানসোলের বারাবণীর কাছে ঝাড়খণ্ড সীমানায় পাচারের আগে 510 বস্তা আলু বাজেয়াপ্ত করল পুলিশ। রবিবার সকালে পুলিশের নিয়মিত নজরদারির সময় একটি ট্রাক আটক করা হয়। চালান অনুযায়ী ট্রাকটিতে প্লাস্টিকের ব্যাগ থাকার কথা উল্লেখ ছিল, কিন্তু ট্রাকটির চালানের তথ্য এবং চালকের আচরণের সন্দেহ হলে পুলিশ সেটি তল্লাশি চালায়। তখনই দেখা যায় প্লাস্টিকের আড়ালে লুকিয়ে রয়েছে বস্তা ভর্তি আলু। পুলিশ জানায় ট্রাকটিতে মোট 510 বস্তা আলু ছিল, যা হুগলির পান্ডুয়া থেকে বিহারের গয়া পাচারের চেষ্টা চলছিল। সাধারণত 19 নম্বর জাতীয় সড়কই এই ধরনের পাচারের রুট হিসেবে ব্যবহৃত হয়, তবে এবার নতুন রুট হিসেবে গৌরান্দি ব্রিজ ব্যবহার করা হচ্ছিল। পুলিশের তৎপরতায় পাচারের এই ছক ভেস্তে যায়। ঘটনায় ট্রাকের চালক ও খালাসিকে গ্রেফতার করা হয়েছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে পাচারের পরিকল্পনা ছিল বেশ কিছুদিন ধরে। এদিকে পুলিশ জানায় পাচারের ঘটনায় জড়িত পুরো চক্রকে ধরতে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি আলু ব্যবসায়ীদের ধর্মঘটের কারণে রাজ্যে যোগান কমে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যে পাচারের ঘটনা বাজারের আরও সংকট তৈরি করতে পারে, এজন্য সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে। পাচার রোধে পুলিশ সতর্ক থাকলেও সামগ্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। শনিবার রাত থেকে তুমুল তাণ্ডব চালাতে শুরু করেছে ফেঞ্জাল। তামিলনাড়ু এবং পুদুচেরিতে এর প্রভাব সবচেয়ে বেশি দেখা গেছে। মৌসুম ভবন সূত্রে জানা গেছে ঘূর্ণিঝড়ের সময় ঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় 90 কিলোমিটার। এই ঘটনায় তামিলনাড়ুতে 3 জনের মৃত্যু হয়েছে। পেঞ্জালকে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে বিবেচনা করা হয়নি, তবে তামিলনাড়ু, পুদুচেরি এবং অন্যান্য দক্ষিণের রাজ্যে এর প্রভাব তীব্র ছিল। চেন্নাই, কাঞ্চিপুরম, চেঙ্গলপাট্টু, ভিল্লুপুরম, কাল্লাকুরিচি এবং তিরুভাল্লুর সহ উত্তরের 7টি জেলায় ভারী বৃষ্টি হয়েছে, সঙ্গে ছিল ঝোড়ো হাওয়ার দাপট। ঘূর্ণিঝড়ের জেরে চেন্নাইয়ের একাধিক এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। পুদুচেরিতেও নিচু এলাকা ডুবে গেছে। ট্রেন চলাচল ব্যাহত হয়েছে এবং অনেক স্কুল ও হাসপাতাল জলমগ্ন হয়ে পড়েছে। ঘূর্ণিঝড়টি রবিবার ভোরে গভীর নিম্নচাপে পরিণত হয়, তবে চেন্নাই সহ দক্ষিণের রাজ্যগুলিতে বৃষ্টি আরও 2-3 দিন চলবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে তামিলনাড়ু সরকার আগেই বিভিন্ন পদক্ষেপ নিয়েছিল। স্কুল, কলেজ, অফিস বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল এবং তথ্য প্রযুক্তি সংস্থাগুলোকে বাড়ি থেকে কাজের পরামর্শ দেওয়া হয়েছিল। স্থানীয় প্রশাসন ঝড়ের আগে উপকূল সংলগ্ন এলাকা থেকে বহু মানুষকে সরিয়ে নিয়েছিল। তামিলনাড়ু এবং পুদুচেরিতে ত্রাণ শিবির খোলা হয়েছে। বাংলাদেশে বন্ধুর বাড়িতে ঘুরতে গিয়ে সেখানকার দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বেলঘড়িয়ার এক যুবক। ঘটনার পর আতঙ্কিত আক্রান্ত যুবক সহ তার পরিবারের লোকজন। বাংলাদেশে বন্ধুর বাড়িতে ঘুরতে গিয়ে আক্রান্ত হলো বেলঘড়িয়ার দেশপ্রিয় নগরের বাসিন্দা সায়ন ঘোষ। বেলঘড়িয়ায় তার বাড়িতে আসার পরেও তার চোখে মুখে আতঙ্কের ছাপ। ঠিকমতো কথা বলতেও পারছে না সায়ন বলেন, ঢাকার অবস্থা একদম সুরক্ষিত নয়। ঢাকার রাস্তায় যদি কেউ বলে আমি ভারতীয়, তাহলে সে সুরক্ষিত নয়। ছেলের আক্রান্ত হওয়ার ঘটনায় যথেষ্ট আতঙ্কিত তার পরিবারের লোকজনও। এদিকে বাংলাদেশের আদালতের নির্দেশে বর্তমানে কারাগারে আছেন চিন্ময় কৃষ্ণ দাস। অভিযোগ উঠেছে তাকে ওষুধ ও খাবার দিতে গিয়ে এবার আটক হয়েছেন আরও 2 সন্ন্যাসী। চিন্ময় কৃষ্ণ দাসের 2 সহকারী আদিপুরুষ শ্যামল দাস এবং রঙ্গনাথ দাস ব্রহ্মচারী কারাগারে খাবার ও ওষুধ নিয়ে গিয়েছিলেন চিন্ময় কৃষ্ণ দাসের জন্য। অভিযোগ উঠেছে সেই সময় 2 সন্ন্যাসীকে আটক করা হয়। তারা সংখ্যালঘু সংগঠন প্রবর্তক সংঘের সদস্য। কী কারণে তাদের আটক করা হয়েছে সেই বিষয়ে কোনো কিছু বলা হয়নি পুলিশের পক্ষ থেকে। এই 2 সন্ন্যাসীর নামে কোনো মামলাও ছিল না বলে দাবি করা হচ্ছে। ডিসেম্বর মাসের প্রথম দিনেই 19 কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম আবারও বেড়ে গেল। কলকাতায় এখন এই সিলিন্ডারের দাম 1927 টাকা, যা নভেম্বরের তুলনায় 15.5 টাকা বেশি। তবে 14.2 কেজি ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে। কলকাতার বাইরে অন্যান্য শহরের দাম বৃদ্ধি হয়েছে। চেন্নাইতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম 16 টাকা বেড়ে
১,৯৮০.৫ টাকা হয়েছে। দিল্লি এবং মুম্বাইয়ের দাম বেড়েছে ১৬.৫ টাকা করে, যার ফলে সেগুলির দাম যথাক্রমে ১,৮18.৫ টাকা এবং ১,৭৭১ টাকা হয়ে গেছে। ২০২৩ সালের মার্চ মাস থেকে ভর্তুকিহীন সিলিন্ডারের দাম অপরিবর্তিত থাকলেও বাণিজ্যিক সিলিন্ডারের দাম নিয়মিত বৃদ্ধি পাচ্ছে। গত কয়েক মাস ধরে জুলাইয়ের পর থেকে প্রতিটি মাসেই দাম বেড়েছে এবং এবারও ডিসেম্বরেও সেই ধারা অব্যাহত থাকলো। এই নিয়মিত দাম বৃদ্ধি সাধারণ মানুষের পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের উপরও বাড়তি চাপ ফেলছে। বিশেষত হোটেল, রেস্তোরাঁ এবং ছোট দোকানের মালিকরা সমস্যায় পড়ছেন। মুদ্রাস্ফীতি এবং গ্যাসের দাম বৃদ্ধির কারণে সাধারণ মানুষের পকেটে আরও চাপ পড়ছে, যা নিয়ে জনমানসে ক্ষোভ বাড়ছে। সরকারের পক্ষ থেকে এখনও কোনো নির্দিষ্ট পরিকল্পনার ঘোষণা করা হয়নি। খবর শেষ হলো।